ভার্সিটির ক্লাস শেষে ফারিহা, নৌশিন আর শিহাব রেস্টুরেন্ট আসলো। ফারিহার নিজের একটা রেস্টুরেন্ট আছে। পুরোটা রেস্টুরেন্ট কাঠের আর বাঁশের তৈরি। দোতলার মধ্যে, নিচে রেস্টুরেন্ট আর দোতলায় কফি শপ। রেস্টুরেন্টের সামনে বিভিন্ন বিদেশি রঙের ফুলের টব। পুরোটা জায়গা একটা গ্রামীণ থিমে তৈরি। রেস্টুরেন্টের সামনে একটা বড় জায়গা আছে, পুরোটাই ঘাস, তার সাইডে অনেকগুলো সাদা বেঞ্চে বসার জন্য। পাশে একটা দিঘি আছে। রেস্টুরেন্টের নাম, ঠিকানা, নামটা ফারিহারই দেওয়া। এখানে আসলে মন ফুরফুরে হয়ে যায়। ফারিহা সব সময় চাইতো নিজে কিছু একটা করবে, বাবার উপর নির্ভরশীল হয়ে না থেকে নিজের জন্য, অসহায়দের জন্য কিছু করবে। যদিও রেস্টুরেন্টটা করতে মিস্টার আজাদের হেল্প নিয়েছে, কারণ ফারিহার কাছে এত টাকা ছিল না। ফারিহা বাবার টাকায় রেস্টুরেন্ট করলেও ফারিহা ওর বাবাকে বলেছে রেস্টুরেন্টটা বড় হলে ও বাবার সব টাকা ফিরিয়ে দেবে। মেয়ের কথা শুনে মিস্টার আজাদ ওই দিন অনেক হেসেছে। মিস্টার আজাদ ফারিহাকে নিয়ে গর্ব করে। অন্য বড়লোকের মেয়েদের মতো টাকা উড়ানো ফারিহার স্বভাবে নেই। ফারিয়া নিজে কিছু করতে চায়, তাই মিস্টার আজাদ সর্বোচ্চ সাহায্য করেছে। আর তাছাড়া মিস্টার আজাদের সবকিছু তো ফারিয়ারই, তবুও ফারিহা বলে টাকা ফেরত দেবে, সেটা শুনে মিস্টার আজাদ হেসেছিল। ফারিহা, নৌশিন আর শিহাব ভেতরে গেলে ক্যাশিয়ারে বসে থাকা একটা লোক বলে উঠে, আরে ফারিহা, তুমি আজকের 3 দিন পর রেস্টুরেন্টে আসলে? তুমি তো প্রতিদিন এখানে আসো, এবার 3 দিন আসলে না যে? শরীর ঠিক আছে তো? ফারিহা হেসে বলল, জি আঙ্কেল, শরীর ঠিক আছে। উনি ফারিহার তৌহিদ আঙ্কেল। এই রেস্টুরেন্টের সব হিসাব নিকাশ উনিই দেখেন, আর ফারিহাকে সবসময় মেয়ের মতো স্নেহ করেন। নৌশিন, শিহান এখানেই কাজ করে। ক্লাস শেষে ওরা 3 জন প্রতিদিন এখানে চলে আসে। শিহাব রেস্টুরেন্টের দায়িত্বে আছে আর নৌশিন কফি শপের দায়িত্বে আছে। ওরা দুজন ভেতরে গিয়ে ড্রেস চেঞ্জ করে নে। ফারিহা ভেতরে গেলে শিহাব রাগী চোখে ফারিহার দিকে তাকিয়ে বলল, তুই আজকে এখানে কাজ করবি? হ্যাঁ, কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? তোকে দেখে বুঝাই যাচ্ছে তোর শরীর ভালো নেই। এখন কোনো কাজ টাজ করতে হবে না, তুই বসে থাক। না শিহাব, আমি এখানে বসে থাকতে আসিনি, আর আমার বসে থাকতে ভালো লাগে না। তখন নৌশিন এসে বলেল, ফারু, শিহাব তো ঠিকই বলেছে। না জানি ওই বাড়িতে থেকে তোকে কত অত্যাচার সহ্য করতে হয়, আবার ভার্সিটির ক্লাস শেষে এখানে কাজ। তোর কাজ করতে হবে না, আমরা আছি না? আমাদের উপর বিশ্বাস করিস না? আমরা সব দেখে রাখব। ফারিহা হেসে বলল, তোদেরকে বিশ্বাস না করলে আর কাকে বিশ্বাস করব? কিন্তু তোরা আমাকে বুঝতেছিস না। আমার এখানে আসলে ভালো লাগে, কাজ করলে মনটা ভালো লাগবে। প্লিজ না করিস না। শিহাব বলে উঠে, আচ্ছা ঠিক আছে, তবে বেশি কাজ না। ফারিহা হেসে শিহাবের কাঁধে হালকা থাপ্পড় দিয়ে বলল, ওকে মহারাজ। ফারিহার কথা শুনে ওরা 3 জনই হেসে দিল। তারপর কাজ শুরু করে। আর দুষ্টুমি তো আছেই। বিকালের দিকে ফারিহা রেস্টুরেন্ট থেকে বাসায় চলে আসলো। ফারিহা এটা ভেবে অবাক হয়ে যে ও ভার্সিটি থেকে রেস্টুরেন্টে গেল, কিন্তু আরিয়ানের বডিগার্ডরা কেউ কিছু বলেনি। হয়তো আরিয়ানের অর্ডার ছিল যে ফারিহা সেখানে যেতে চায় যাক, কিন্তু সব সময় নজরে রাখতে হবে। ফারিহা বাসায় এসে রুমে ঢুকে অবাক হয়ে যায়,
কারণ ওখানে স্টাডি টেবিলে ওর সব বইগুলো রাখা। ফারিহা দৌড়ে বইগুলোর কাছে গিয়ে বইগুলো দেখতে থাকে। ফারিহার চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে। ফারিহা অবাক হয়ে দেখছি সবগুলো বই আছে এখানে। ওর যা যা দরকার সবই আছে। রাতে ফারিহা স্টাডি টেবিলে বসে খাতায় নোট তুলতে ব্যস্ত। যে দুদিন ভার্সিটিতে যায়নি সে 2 দিনের নোট নৌসিনের কাছ থেকে এনেছে। এখন ওইগুলো লিখছে। আয়ান বাসায় এসে রুমে ঢুকে দেখি ফারিহা টেবিলে ঝুঁকে কি যেন লিখছে। আয়ান একবার সেদিকে তাকিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর দরজার আওয়াজ শুনে ফারিহা ওয়াশরুমে দিকে তাকায়। দেখে আয়ান গোসল করে ওয়াশরুম থেকে বের হচ্ছে। পরনে শুধু একটা টাওয়াল। আয়ান চুল ঝাড়তে ঝাড়তে আয়নার সামনে গেল। ফারিহা এদিকে হা করে আয়ানকে দেখছে। ফারিহাকে তাকিয়ে থাকতে দেখে আয়ান বাঁকা হেসে বলল, কি দেখছো এভাবে? আয়ানের কথায় ফারিহা ধ্যান ভাঙ্গে। ফারিহা লজ্জা পেয়ে আবার নোট লেখায় মনোযোগ দেয়। আয়ান হেসে কাবার্ড থেকে একটা গ্রে কালার টি শার্ট আর কালো ট্রাউজারটা বের করে। আয়ান টি শার্ট আর ট্রাউজারটা পরে ফারিহার কাছে যায়। গিয়ে দেখে ফারিহা একমনে লিখে যাচ্ছে। ফারিয়া হঠাৎ চোখ তুলে তাকিয়ে দেখে আয়ান পকেটে হাত দিয়ে ওর কাছে দাঁড়িয়ে আছে। আয়ানকে এতটা কাছে দেখে ফারিহা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তারপর একটু আমতা আমতা করে বলল, থ্যাঙ্কস। আয়ান ভ্রু কুঁচকে বলল, থ্যাঙ্কস ফর হোয়াট? ফারিহা বইগুলোর দিকে তাকিয়ে বলল, এগুলোর জন্য। আয়ান একটু হেসে মাথা নাড়াল। তারপর বলল, তুমি বোধহয় কিছু ভুলে যাচ্ছ। ফারিহা ভ্রু কুঁচকে বলল, কি? তারপর মনে পড়লে একটু হেসে বলল, ও শ্রী, আমি এক্ষুনি আনছি। ফারিহা আয়ানের কফি বানানোর জন্য নিচে যায়। ফারিহা চলে গেলে আয়ান ফারিহার লেখাগুলো দেখতে থাকে। ফারিহার লেখা দেখে আয়ান ভ্রু কুঁচকে। এত সুন্দর লেখা, মনে হয় যেন কম্পিউটারে টাইপিং করা। আয়াম অনেকক্ষণ ফারিহার খাতা ঘাটে, তারপর ল্যাপটপ নিয়ে সোফায় বসে। কিছুক্ষণ পর ফারিহা কফি নিয়ে আসে। আয়ান ফারিয়ার হাত থেকে কফি নেয়। ফারিহা চলে যেতে নিলে আয়ান শান্ত কণ্ঠে বলে ওঠে, ভার্সিটির ক্লাস শেষে কোথায় গিয়েছিলে? আয়নের কথা শুনে ফারিহা কেঁপে ওঠে। না বলে চলে যাওয়ার কারণে কি ওকে আবার মারবে নাকি? ফারিহা আয়ানের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, রেস্টুরেন্টে। আয়ান জানে ফারিহা কোথায় গিয়েছিল। ফারিহা রেস্টুরেন্টে যাওয়ার পরই ওর বডিগার্ড আয়ানকে কল করে বলে। ওটা যে ফারিহার রেস্টুরেন্ট এটাও আয়ান জানে। তবে আগে জানত না, আজকে জেনেছে। আয়ান বলতে গেলে ফারিহার সম্পর্কে কিছুই জানত না। শুধু জানত ফারিহা ওর শত্রু মুহিদুল হক আজাদের মেয়ে। এই পরিচয় জেনেই আয়ান ফারিহাকে বিয়ে করে। এখন আস্তে আস্তে ফারিহার সম্পর্কে জেনে অবাক হচ্ছে। এইটুকু মেয়ে এত বড় রেস্টুরেন্ট চালাচ্ছে। নিজে কিছু করতে চাই। মেয়েটা সত্যি সাহসী, কিন্তু আরিয়ানের সামনে কেমন ভয় পেয়ে থাকে। আয়ান ফারিহার দিকে তাকায়। ফারিহা মাথা নিচু করে দাঁড়িয়ে হাত কোচলাচ্ছে। বুঝাই যাচ্ছে অনেক ভয় পেয়ে আছে। আয়ান ঠোঁট কামড়ে হাসে, তারপর বলল, কবে থেকে রেস্টুরেন্টে চালাচ্ছ? আয়ানের স্বাভাবিক কণ্ঠ শুনে ফারিহা একটু স্বস্তি পায়। যাক, এখন আর রেগে নেই। ফারিহা আয়ানের দিয়ে তাকে হাসিমুখে বলল, কলেজে থাকতে এরকম কিছু একটা করার ইচ্ছে ছিল, কিন্তু তখন ছোট ছিলাম বলে বাপি করতে দেয়নি।
তারপর ভার্সিটিতে ওঠার পর বাপি আর বারণ করেনি। তাহলে আজকে প্রায় 3 বছর হলো রেস্টুরেন্টের চালাচ্ছ? ফারিহা হাসি মুখেই বলল, হুম। আমি যদি বলি তোমাকে রেস্টুরেন্ট চালাতে দেব না, তাহলে কি করবে? আয়ানের কথা শুনে ফারিহা আঁতকে ওঠে। ওর কাজ করা বন্ধ করে দিলে হয়তো ও বাঁচবেই না, কারণ ওখানে গেলে ফারিহা স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। ফারিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, প্লিজ এরকম করবেন না, আমি তো আপনার সব কথা শুনি। ফারিহার কণ্ঠ শুনে আয়ান অন্যদিকে তাকিয়ে হাসে, তারপর বলল, রিল্যাক্স, আমি মজা করছিলাম। তুমি যদি নিজে কিছু করতে চাও করতে পারো, তবে আমার থেকে পালানোর চেষ্টা করো না। আয়ানের কথা শুনে ফারিহা হাসি মুখে বলল, না না, আমি পালানোর চেষ্টা করব না। আপনি শুধু আমাকে ভার্সিটিতে আর রেস্টুরেন্টে যেতে দিলেই হবে। আয়ান ফারিহার কথা শুনে মাথা নাড়িয়ে আমার ল্যাপটপের দিকে তাকায়। ফারিহা গিয়ে স্টাডি টেবিলে বসে বাকি নোটগুলো কমপ্লিট করতে থাকে। পরদিন যথারীতি ফারিহা ভার্সিটি শেষে রেস্টুরেন্ট যায়। সাথে শিহাব আর নৌশিনও আছে। ফারিহা তৌহিদ আঙ্কেলের সাথে বসে কথা বলছিল, তখন নৌশিন হাঁপাতে হাঁপাতে এসে বলল, ফারু, আঙ্কেল এসেছে। ফারিহা নৌশিনের ভ্রু কুঁচকে তাকালেন। নৌশিন হেসে বলল, আরে তোর বাবা এসেছে। ফারিহা এক মুহূর্তের জন্য আয়ানের কথা ভুলে যায়। তাকিয়ে দেখে মিস্টার আজাদ রেস্টুরেন্টে ঢুকছে। ফারিহা আর কিছু না ভেবে বাপি বলে দৌড়ে গিয়ে মিস্টার আজাদকে জড়িয়ে ধরে। মিস্টার আজাদও হাসিমুখে মেয়েকে জড়িয়ে ধরে। এই মেয়েটাকে ছাড়া এখন বাড়ি খালি খালি লাগে। এই মেয়েটাই তো ওনার আপনজন। স্ত্রী সেই কবেই চলে গিয়েছে না ফেরার দেশে। মিস্টার আজাদের ফারিহাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়, তাই ফারিহাকে দেখতে চলে আসে। ফারিহা মুখে তুলে বলল, বাপি কেমন আছো? তুমি কেমন শুকিয়ে গিয়েছ? একদম খাওয়া দাওয়া করো না, তাই না? ফারিহার কথা শুনে মিস্টার আজাদ হেসে দিল। ফারিহা কোমরে হাত রেখে বলল, আমি নেই বলে খাবারের অনিয়ম করছো? ওষুধ ঠিকমতো খাচ্ছে তো? আরে খাচ্ছি রে মা, খাচ্ছি। তুই এত আমার চিন্তা করিস না তো। ঠিকমতো খাচ্ছ? তাহলে এভাবে শুকিয়ে গেলে কেন? কই শুকিয়ে গিয়েছি? দেখ আমি এখনো কত ফিট। এখনো কত মেয়ে আমার জন্য পাগল জানিস? ফারিহা একটু ভাব নিয়ে বলল, কার বাবা দেখতে হবে তো। মিস্টার আজাদ জোরে হাসে। তারপর ফারিহার মাথায় হাত বুলিয়ে বলল, তুই ভালো আছিস তো মা? মিস্টার আজাদের কথা শুনে ফারিহার মন খারাপ হয়ে যায়। তবুও মুখে নকল হাসি ঝুলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। মিথ্যে বলছিস কেন? আমি বুঝি না ভেবেছিস? না বাপি, মিথ্যে বলছি না, আমি সত্যি খুব ভালো আছি। মিস্টার আজাদ ব্যথাতুর চোখে ফারিহার দিকে তাকিয়ে বলল, আয়ান তোকে অনেক কষ্ট দে, তাই না রে? বাবার কথা শুনে ফারিহা চুপ হয়ে গেল। মিস্টার আজাদ আবার বলল, আমি একটা অপদার্থ বাবা, যে নিজের মেয়েকে রক্ষা করতে পারি না। বাপি, এভাবে বলছো কেন? তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো বাপি। চলো চলো, আজকে তোমাকে আমি নিজ হাতে খাওয়াবো, আমার রেস্টুরেন্টের স্পেশাল মেনু দিয়ে। স্পেশাল মেনু? তাহলে তো খেতেই হয়। হুম, কিন্তু বাপি আমি বিনা টাকায় খাওয়াবো না। রেস্টুরেন্টে খাবে, টাকা দিতে হবে। ফারিহার কথা শুনে নৌশিন হেসে বলল, আঙ্কেলের থেকেও টাকা নিবি? তো নিব না কেন?
বাপি এখন আমাদের কাস্টমার। সো টাকা দিতে হবে। মিস্টার আজাদ হেসে বলল, দিব রে মা, তুই যত টাকা চাস দিব। আমার সবকিছু তো তোরই। না না, এত টাকা লাগবে না, খাবারের বিল যত তত দিলেই চলবে। চলো চলো। ফারিহা নিজে গিয়ে ভেতর থেকে খাবার নিয়ে আসে। তারপর একটা টেবিলে বসে মিস্টার আজাদের মুখে খাবার তুলে দে। মিস্টার আজাদ তৃপ্তি নিয়ে খায়। ফারিহা ঠিকই বলেছে, ফারিয়া নেই বলে উনি খাবারের অনিয়ম করত, কিন্তু আজকে মেয়ের হাতে খুব শান্তিতে খাচ্ছে। কিছুক্ষণ খাওয়ার পর এবার মিস্টার আজাদ খাবার তুলে ফারিহার মুখের সামনে ধরে বলল, এবার তুই খা। ফারিহা ছলছল চোখে বাবার দিকে তাকায়, তারপর খাবার মুখে তুলে। নরসিং, শিহাব আর তৌহিদ আঙ্কেল আরও কয়েকজন ওদের বাবা মায়ের ভালোবাসা দেখছে। খাওয়া শেষে মিস্টার আজাদ অনেকক্ষণ ফারিহার সাথে গল্প করে, তারপর চলে যায়। ফারিহা আসলে আয়ানের কাছে কেমন আছে সেটা বাবাকে বুঝতে দেয় না। ফারিহা মিস্টার আজাদকে বুঝায় ও খুব ভালো আছে। আসলেই কি তাই? আয়ান অফিসে বসে একমনে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। তখন আয়ানের পিএ রাকিব আয়ানের কেবিনে নক করে। ছেলেটা আয়ানকে প্রচুর ভয় পায়। আয়ান আসার পারমিশন দিলে কাপা কাপা পায়ে কেবিনে প্রবেশ করে। তারপর আয়ানের দিকে কিছু ফাইল এগিয়ে দে। আয়ান রাকিবকে দেখে হাসে। আয়াত বুঝতে পারে না রাকিব আয়ানকে এত ভয় পায় কেন। রাকিব বলে উঠল, স্যার, এইগুলো শিবপুরের প্রজেক্টরের ফাইল। আপনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি। ঠিক আছে কিনা চেক করে নিন। ইয়া হাইসি। আয়ান ফাইলগুলো দেখতে থাকে, তখন জিহাদ আয়ানের কেবিনে নক করে। জিহাদ মাফিয়া জগতে আয়ানের ডানহাত বলা যায়। আয়ানের পর ওদের গ্যাংয়ের সবকিছু জিহাদি দেখে। জিহাদ আসলেই রাকিব বেরিয়ে যায়। জিহাদের আয়ান সামনের চেয়ারে বসে বলল, বসো, খবর আছে। আয়ান ফাইল দেখতে দেখতে বলল, কি খবর? আগামী 23 তারিখ এমপি মহিদুল হক আজাদের প্রতিমন্ত্রীর সাথে একটা মিটিং আছে। জানি, শিবপুরের প্রজেক্টটা নিয়ে। আমি মহিদুল হক আজাদকে সফল হতে দিব না। জিহাদ হেসে বলল, ওই এমপি আপনার সাথে পারবে না স্যার। যেখানে নিজের মেয়েকেই বাঁচাতে পারল না সেখানে। জিহাদের কথা শুনে আয়ান হাসে। তারপর বলল, তুমি যাও, আমি এ ব্যাপারটা দেখছি। আর হ্যাঁ, কিছু যে শিশু পাচারের কাজটা বেড়েছে তার পিছনে কোনো গ্যাং আছে খুঁজে বের করো। আমি কাজ শুরু করে দিয়েছি, বসো। আসছি। তারপর জিহান কেবিন থেকে বেরিয়ে যায়। আয়ান কিছু একটা ভেবে মিস্টার আজাদকে কল দে। আয়ান ফোন কানে ধরে চেয়ারে বসে দুলছে, আর আঙ্গুল দিয়ে টেবিলে ঠকঠক আওয়াজ করছে। কিছুক্ষণ পর মিস্টার আজাদের পিএ রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? আয়ান খান। মিস্টার আজাদকে ফোনটা দাও। মিস্টার আজাদের পিএ আয়ানকে চিনে, আর এটাও জানে আয়ান এখন ফারিহার হাজবেন্ড। মিস্টার আজাদকে ফোন দিলে মিস্টার আজাদ বলে উঠল, হ্যালো, কে? ওহো, শ্বশুরমশাই, আমাকে চিনলেন না? ফোনের উপারের কথা শুনে মিস্টার আজাদ বুঝতে পারে এটা আয়ান। উনি একটু রেগে সুরে বলল, আয়ান, আমাকে কেন কল করেছ? আরে রিল্যাক্স রিল্যাক্স। জামাই কি তার শ্বশুর মশাইকে কল দিতে পারে না? খবরদার আমাকে শ্বশুর মশাই বলবে না। আয়ান হেসে বলল, আমি যতদূর জানি ফারিহা আপনার মেয়ে, আর ফারিহা এখন তো আমার বউ। তাহলে আপনি আমার শ্বশুর মশাই।
তোমাকে তো আমি। আয়ান কৌতুকের সুরে বলে উঠল, কি শ্বশুর মশাই? আয়ানের কথা শুনে মিস্টার আজাদের অনেক রাগ ওঠে। কিন্তু এখন রেগে গেলে চলবে না। শত হলেও ফারিহা এখন আয়ানের কাছে আছে, তাই আয়ানের সাথে ভালো ব্যবহার করতে হবে। মিস্টার আজাদ শান্ত কণ্ঠে বলল, কেন কল করেছ? এই তো আপনার খবরাখবর নিতে। তোমাকে আমার খবরাখবর নিতে হবে না। রাখছি। ওয়েট শ্বশুর মশাই, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি ভালোই আছেন, কিন্তু এদিকে আপনার মেয়ে যে কষ্টে আছে। আয়ানের কথা শুনে মিস্টার আজাদ ভ্রু কুঁচকে ফেলেন। ফারিহা কষ্টে আছে? কিন্তু রেস্টুরেন্টে তো ফারিহাকে দেখে এরকম কিছু মনে হলো না। আর তাছাড়া মিস্টার আজাদ শিহাব, নৌসিনের থেকেও ফারিহার খবর নিয়েছিল। ওরা তো কিছু বলল না। তবুও মিস্টার আজাদ একটু রেগে বলল, আমার মেয়ে যদি কিছু হয় তোকে আমি জীবিত রাখব না আয়ান। আয়ান মিস্টার আজাদের কথা শুনে জোরে হাসে। মিস্টার আজাদ আবার বলল, তোর সাথে আমার কিসের শত্রুতা যে তুই তার জন্য ফারিহাকে কষ্ট দিচ্ছিস? আয়ান কিছু বলে না, আবার ঠোঁট কামড়ে হাসে। মিস্টার আজাদ আবার বলল, আমি তোর কি ক্ষতি করেছি? জানেন না কি করেছেন? জানি না বলেই তো জিজ্ঞেস করছি। তুই কেন আমার মেয়েটার সাথে এরকম করছিস? আয়ান বাঁকা হেসে বলল, সেটা না হয় সময় হলে জানতে পারবেন। মিস্টার আজাদ বলে, তুই ফারিহাকে বিয়ে করেছিস ঠিক আছে, কিন্তু ফারিয়া এখন যেভাবে আছে সেরকমই যেন থাকে। ওর কোনো কষ্ট হলে খুব খারাপ হবে বলে দিলাম। আমার মেয়ের জন্য আমি সব করতে পারি। আয়ান ভ্রু কুঁচকে বলল, এখন যেভাবে আছে সেভাবে থাকে মানে? এখন কি সুখে আছে নাকি? সুখে নয়, কিন্তু ফারিহা বলেছে তোর বাড়িতে নাকি ওর কোনো সমস্যা হয় না। তুই ওর সাথে ভালো ব্যবহার করিস, তাই আমি ফারিহাকে তোর সাথে থাকতে দিয়েছি, না হলে কবেই নিয়ে আসতাম। মিস্টার আজাদের কথা শুনে আয়ান চোখ মুখ শক্ত করে ফেলে। আয়ান মিস্টার আজাদকে কল দিয়েছে এটা বুঝাতে যে ফারিহা কষ্টে আছে, যেন মিস্টার আজাদও কষ্ট পায়। কিন্তু ফারিহা মিস্টার আজাদকে বলেছে ও ভালোই আছে। আয়ানের প্রচুর রাগ ওঠে। তারপর কিছুক্ষণ কথা বলে কল কেটে দে। মিস্টার আজাদের সাথে কথা বলা শেষে আয়ানের বডিগার্ড কল দিয়ে বলে যে মিস্টার আজাদ আজকে ঠিকানায় গিয়েছিল। আয়ান রাগে হাত মুঠো করে বলল, কাজটা তুমি ঠিক করলে না ফারিহা। একে তো আমার কথা অমান্য করেছ, আবার তোমার বাবাকে ভালো রাখার চেষ্টা করছ। এবার দেখো আমি কি করি। রাতে আয়ান বাসায় ফিরে রুমে এসে দেখে ফারিহা সোফায় হেলান দিয়ে শুয়ে বই পড়ছি। রেগে থাকলেও আয়ান ফারিহাকে কিছু বলে না, সোজা ওয়াশরুমে চলে যায়। ফারিহা আয়ানকে আসতে দেখে সোফা থেকে উঠে নিচে চলে যায় কফি বানানোর জন্য। ফারিহা কফি করে রুমে এসে দেখে আয়ান টাওয়াল দিয়ে মাথা মুছছে। ফারিহা চুপচাপ আয়ানকে কফি দিয়ে আবার সোফায় এসে বসল। আয়ান কফির মগে চুমুক দিয়ে বলল, ব্যাগ গোছাও, আগামীকাল সকালে আমরা কক্সবাজার যাব। ফারিহা অবাক চোখে আয়ানের দিকে তাকাল। হঠাৎ কক্সবাজার কেন যাবে? ফারিহা বুঝতে পারছে না। ফারিহাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে আয়ান বলেল, আমরা হানিমুনের জন্য যাচ্ছি না, আমার কক্সবাজারে একটা মিটিং আছে তার জন্য যাচ্ছি। ফারিহা আয়ানের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও ভয় পেয়ে গিয়েছিল। তারপর বলল, আপনার কাজ আছে তাহলে আপনি যান। কিন্তু আমি কেন?
আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমি জানি আমি ঢাকায় না থাকলে তোমার সাহস বেড়ে যাবে। তো তুমি আমার সাথে যাবে? আমার ক্লাস আছে তো। 2 দিন ক্লাস না করলে কোনো সমস্যা হবে না। নৌসিনের থেকে নোট নিয়ে নিও। আমি প্রমিস করছি আমি পালানোর চেষ্টা করব না। কিন্তু প্লিজ আমি যাব না। আয়ান শান্ত দৃষ্টিতে ফারিহার দিকে তাকিয়ে বলল, আর কোনো কথা না, তুমি যাবে। 2 দিনের জন্য যা যা লাগবে প্যাক করে নাও। আমরা কালকে সকালে রওনা দিব। আয়ানের কথা শুনে ফারিহা চুপ হয়ে গেল। কক্সবাজার যেতে ফারিহার কোনো আপত্তি নেই, কিন্তু আয়ানের সাথে যেতে আপত্তি। ফারিহা আয়ানের সাথে কোথাও যেতে চাচ্ছে না। তাছাড়া আয়ান কি শুধুমাত্র পালিয়ে যাবে এই ভয় ওকে সাথে নিয়ে যাচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে? ফারিহা আবার দুপুরে কথা ভেবে ভয় জোরসড়ো হয়ে যায়। মিস্টার আজাদ যে ঠিকানায় ফারিহার সাথে দেখা করতে গিয়েছিল এটা নিশ্চয় আয়ান এতক্ষণে জেনে গিয়েছে। ফারিহা এটা ভেবে অবাক হয় যে আয়ান ওকে কিছু বলল না কেন। পরদিন সকালে ফারিহা ভোরে উঠে পড়ল। তারপর নামাজ পড়ে সব সময়ের মতো ছাদে চলে যায়। রাতে আয়ানের কথা মতো কাপড় গুছিয়ে রাখে। নৌসিন আর শিহাবকে কল করে বলে দেয় যে ও 2 দিন ইউনিভার্সিটি যাবে না, আয়ানের সাথে কক্সবাজার যাবে। শিহাব অনেক চিন্তিত মুখে বলে, কেন হঠাৎ তোকে নিয়ে কক্সবাজার যাচ্ছে? কিন্তু ফারিহা হাসি মুখে বুঝিয়ে বলে যে আয়ান মিটিংয়ের জন্য যাচ্ছে আর ওকে একা ছেড়ে যাবে না, তাই ওকে নিয়ে যাচ্ছে। তারপর নৌসিন, শিহাব ফারিহাকে সাবধানে থাকতে বললে ফারিহা নৌসিনকে বলে ও সাবধানে থাকবে আর নৌসিন যেন ওর বাবাকে জানিয়ে দে যে ও কক্সবাজার যাচ্ছে, না হলে মিস্টার আজাদ শুধু শুধু চিন্তা করবে। আজকে ফারিহা বেশিক্ষণ ছাদে থাকে না। 10 মিনিট থেকে নিচে নেমে আসে। রুমে এসে দেখে আয়ান ঘুম থেকে উঠে পড়েছে। আয়ান ফারিহাকে দেখে বলল, রেডি হয়ে নাও, কিছুক্ষণ পর আমার বের হব। তারপর আয়ান ওয়াশরুমে চলে গেল। ফারিহাও কাপড় নিয়ে অন্য রুমে গিয়ে চেঞ্জ করেন। ফারিহা একটা নেভি ব্লু রঙের কুর্তি পরে সাথে কালো জিন্স, গলায় স্কার্ফ। তারপর রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে এক হাতে ঘড়ি পরে, কানে ওর বাবার দেওয়া দুলগুলো, চুলগুলো এক সাইড দিয়ে বেঁধে ছেড়ে রাখে। আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে ফারিহার দিকে তাকিয়ে চোখ আটকে যায়। ফর্সা শরীরের নেভি ব্লু কালারটা ফারিহাকে দারুণ মানিয়েছে। আয়ান ফারিহাকে আগে কুর্তি পরতে দেখেনি। ফারিহা সব সময় 3 পিস পরত, আজকে কুর্তি পরাতে বেশ পিচ্চি পিচ্চি লাগছে। আয়ান চোখ সরিয়ে নিজে রেডি হয়। ড্রাইভার এসে ওদের ব্যাগগুলো গাড়িতে তুলে। ফারিহা বেশি কিছু নেনি। 2 দিন থাকার জন্য কয়েকটা 3 পিস আর প্রয়োজনীয় যা যা লাগে। গাড়িতে ওঠে আয়ান গাড়ি ড্রাইভ করে। ফারিহা কিছু বলে না, চুপচাপ আয়ানের পাশের সিটে বসে বাইরে দিকে থাকে। ওরা দুজনই শুধু যাচ্ছে, সাথে আয়ানের কোনো বডিগার্ড নেই। এটা দেখে ফারিহা একটু বেশি খুশি হয়। কিছুক্ষণ পর ফারিহা বলল, আপনি পুরো রাস্তা ড্রাইভ করবেন? আয়ান ড্রাইভ করতে করতে বলল, আমার অভ্যাস আছে। আয়ান গাড়ির স্পিড একটু স্লো করে পেছনের দিকে হাত বাড়িয়ে একটা ব্যাগ থেকে স্যান্ডউইচ বের করে। তারপর ফারিহার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা খাও। ওরা নাস্তা না করেই রওনা দেয়, তাই আয়ান সার্ভেন্টকে বলে এগুলো গাড়িতে তোলে। ফারিহা আয়ানের হাত থেকে স্যান্ডউইচ নিয়ে একটু হেসে বলল, থ্যাঙ্কস, কিন্তু আপনি খাবেন না?
আয়ান ওর হাতে আর একটা স্যান্ডউইচ নিয়ে বলল, খাচ্ছি। আয়ান এক হাতে ড্রাইভ করছে, আরেক হাতে খাচ্ছে। ফারিহা ভেবেছিল আয়ানকে হেল্প করবে, কিন্তু কি যেন ভেবে আর করে না। চুপচাপ বসে থাকে। পানির বোতলটা দাও তো। আয়নের কথায় ফারিহা আয়নের দিকে তাকালো। আয়ান ইশারায় ফারিহার ওই সাইড থেকে পানির বোতল দিতে বলল। ফারিহাকে বোতলটা দিলে আয়ান ঢকঢক করে পানি খেয়ে বোতলটা ফারিহার দিকে বাড়িয়ে দেয়। প্রায় 7 ঘন্টা পর দুপুর 12টার দিকে ওরা কক্সবাজার পৌঁছায়। পথে আর আয়ান কয়েকবার ব্রেক নিয়েছিল। এভাবে একটানা ড্রাইভ করতে করতে হাঁপিয়ে উঠেছে। ফারিহা তো পুরো রাস্তা ঘুমিয়ে এসেছে। স্যান্ডউইচ খাওয়ার একটু পর ঘুমিয়ে পড়ে। ফারিহা সবসময়ই লম্বা জার্নিতে গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে। এখানেও ব্যতিক্রম ঘটেনি। সারা রাস্তায় ফারিহা ঘুমিয়েছে আর আয়ান ফারিহাকে দেখেছে। গাড়ি থামিয়ে আয়ান ফারিহাকে ডাকল। ফারিহা, এই ফারিহা, আরে এই মেয়েটার এত ঘুম কিভাবে আসে? ফারিহা, ওঠো, আমরা এসে পড়েছি। আয়ানের ধাক্কাধাক্কিতে ফারিহার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে ও এখন কোথায় আছে। ফারিহাকে এভাবে তাকাতে দেখে দেখে আয়ান হেসে বলল, ম্যাডাম, আমরা এসে পড়েছি। হোটেলে গিয়ে ঘুমাবেন, চলুন। আয়ানের কথায় ফারিহা একটু লজ্জা পেয়ে গেল। ঈশো সেভাবে এতক্ষণ ঘুমিয়েছিল। ওরা দুজন গাড়ি থেকে নেমে হোটেলের ভেতরে যায়। রুম আগে থেকে বুক করা ছিল। আয়ান রিসিপশনে গিয়ে ওদের রুমের চাবি নেয়। তারপর ওখানে কাজ করা একটা ছেলেকে বলে গাড়ি থেকে ওদের ব্যাগগুলোর নিয়ে রুমে পাঠিয়ে দিতে। ফারিহা হা করে সব দেখছে। হোটেলটা অনেক বড় আর অনেক সুন্দর। সব কি সুন্দর পরিপাটি, দিনের বেলাও রং বেরঙের লাইট। কি হলো? এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি রুমে যাবে? এতক্ষণ তো ঘুমে ঢলে পড়ছিলে আর এখন ঘুম শেষ? শেষ। গাড়িতে উঠলে আমার ঘুম আসে। আমার ঘুম নিয়ে আপনি বারবার এভাবে বলবেন না তো। ফারিহার কথা শুনে আয়ান একটু জোরে হাসে। তারপর হেসেই বলল, তুমি ঘুমাতে পারো আর আমি বলতে পারবো না? ফারিহা রাগী চোখে কোমরে হাত দিয়ে আয়ানের দিকে তাকালে আয়ান ফারিহার হাত ধরে বলল, হয়েছে, আর এভাবে তাকাতে হবে না। রুমে চলো। তারপর আয়ান বাচ্চাদের মতো ফারিহার হাত ধরে ওকে নিয়ে রুমের দিকে যায়। রুমের সামনে এসে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে। রুমে গিয়ে ফারিহা আরও অবাক হয়। ওদের রুমটা অনেক বড়। এখানে সবকিছু সাদা। বেড কভার ধবধবে সাদা। রুমের সাথে লাগোয়া একটা বড় ব্যালকনি আছে। ফারিহা দৌড়ে ব্যালকনিতে যায়। এখান থেকে সমুদ্রটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। খুশিতে ফারিয়ার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আয়ান ব্যালকনিতে গেলে ফারিহা লাফিয়ে বলল, এই আমি সমুদ্র দেখতে যাব। যাবে কিন্তু এখনো না। আগে ফ্রেশ হয়ে নাও তারপর। না না না, আমি এখনই যাব। ওয়াও, কি সুন্দর সমুদ্রটা। আগে কখনো সমুদ্রে আসোনি? ফারিহা একটু মন খারাপ করে বলল, এসেছিলাম, তখন মাম্মা ছিল। তারপর মাম্মা মারা যাওয়ার পর বাপি কোথায় ঘুরতে যায়নি। আর আমাকেও স্কুল কলেজ থেকে একা একা ঘুরতে যেতে দিত না। তাই আমার সেরকমভাবে কোথায় ঘোরা হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন ঘুরবে, কিন্তু আগে ফ্রেশ হয়ে নাও। এতক্ষণ জার্নিতে তোমার ক্লান্ত লাগছে না? ওহো, তোমার ক্লান্ত লাগবে কেন? তুমি তখন সারা রাস্তায় ঘুমিয়ে এসেছ।
ফারিহা একটু মেকি রাগ দেখিয়ে বলল, এই আপনি আবার আমার ঘুম নিয়ে কথা বললেন? আমি আপনার সাথে থাকব না। ফারিহা চলে যেতে নিল। আয়ান ফারিহার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? সমুদ্র দেখতে। বললাম না ফ্রেশ হয়ে নাও আগে। তুমি আমার একটা কথা শোনো না। রুমে চলো। আয়ান ফারিহার হাত ধরে ফারিহাকে রুমে নিয়ে আসে। ফারিহা চারদিকে ঘুরে ঘুরে দেখছে। আয়ান ফারিহা দিকে তাকিয়ে বলল, আমি ওয়াশরুমে চলে গেলে সমুদ্র দেখতে চলে যাওয়ার ধান্দা না? দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। ফারিয়া ভ্রু কুঁচকে আয়ানের দিকে তাকায়। আয়ান ঠিকই কি বলেছে। ফারিহা ভেবেছিল আয়ান ওয়াশরুমে গেলে ও সমুদ্র দেখতে যাবে। হোটেলের কাছেই তো কোনো সমস্যা হবে না। আয়ান ফারিহার ব্যাগের চেইন খুলে ব্যাগ থেকে একটা ওড়না বের করল। তারপর ফারিহার হাত বাঁধল। ফারিহা লাফিয়ে উঠে বলল, আপনি কি করছেন? তোমাকে বেঁধে রাখছি যেন রুমের বাইরে যেতে না পারো। আমি কি বাচ্চা নাকি যে আমাকে এভাবে বেঁধে রাখতে হবে? তুমি বাচ্চাদের থেকেও ছোট। আয়ান ওড়নার এক প্রান্ত ফারিহার দুই হাত বেঁধে আরেক প্রান্ত ব্যালকনির দরজার সাথে বেঁধে দিল। তারপর ভ্রু নাচিয়ে বলল, তুমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখো। আমি ফ্রেশ হয়ে আসছি। ফারিহা ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। দুই হাত বাঁধার কারণে ও হাত খুলতে পারছে না। আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ফারিহা ঠোঁট উল্টে বসে আছে। আয়ান ফারিহাকে দেখে হাসল। তারপর ফারিহার কাছে গিয়ে বলল, কি হলো সমুদ্র দেখো না? ফারিহা কিছু বলে না অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এটা দেখে আমার ঠোঁট কামড়ে হাসল। তারপর বলল, ওমা, ফারিহা দেখি অভিমান করতে জানে। তাহলে আমি একাই সমুদ্র দেখতে চলে যাই, ঠিক আছে? ফারিহা কিছু বলল না। আয়ান ফারিহার কাছে গিয়ে ওর হাতের বাঁধন খুলে দিতে দিতে বলল, কি হলো? কিছু বলছো না কেন? এত রাগ? হাতের বাঁধন আলগা হয়ে গেলে ফারিহা এক ঝটকা মেরে হাত সরিয়ে নিয়ে বলল, আপনি খুব বাজে। আমাকে এভাবে বেঁধে রাখতে পারলেন? তো কি করব? বেঁধে না রাখলে তুমি তো রুমের বাইরে চলে যেতে। তো গেলে কি হবে? আমি কি বাচ্চা নাকি যে হারিয়ে যাব? এভাবে অচেনা অজানা একটা জায়গায় আমি তোমাকে একা ছাড়তে পারি না ফারিহা। এত জিদ করো না, তোমাকে নিয়ে যাব বলছি তো। ফারিয়া আয়ানকে নকল করে মুখ বাঁকিয়ে বলে, তোমাকে নিয়ে যাব বলছি তো। জান নিয়ে যেতে হবে না। ফারিহার কথায় আয়ান জোরে হাসল। ফারিহা আবার বলল, আপনার মিটিং কখন? মিটিং 2টোর দিকে। মিটিং শেষে লাঞ্চ করে আমরা ঘুরতে যাব। ওকে। আবার ফিরে যাব কখন? আয়ান একটু হেসে বলল, আজকে তো ফিরতে পারবো না। আজকে রাত থেকে আগামীকাল ফিরব। ফারিহা আয়ানের হাসির মানে বুঝতে পারল না। আয়ান ফারিহার চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঘুমানোর কারণে চোখ মুখের কি অবস্থা হয়ে রয়েছে দেখেছ? ফারিহা যাচ্ছি বলে ব্যাগ থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। দুপুর 2টার দিকে ফারিহা আর আয়ান একটা রেস্টুরেন্ট আসল। মিটিং মূলত এখানেই হবে। আয়ান একবার ভেবেছিল ফারিয়াকে হোটেল রুমে রেখে আসবে, কিন্তু ফারিহার সমুদ্র দেখার জন্য যে পাগলামি শুরু করেছিল এভাবে রেখে আসা রিস্ক হয়ে যেত। তাই আজ সাথে করে নিয়ে আসে। রেস্টুরেন্টে ঢুকে আয়ান একটা টেবিলের দিকে এগিয়ে গেল। ওখানে আরও 3-4 জন লোক আছে।
আয়ান সবার সাথে হ্যান্ডশেক করে তারপর ফারিহার সাথে সবার পরিচয় করিয়ে দিল। ফারিহা সবার সাথে হাসি মুখে পরিচিত হল। আয়ান ফারিহাকে পাশের একটা টেবিলে বসিয়ে বলল, আমি মিটিং করে আসছি, তুমি ততক্ষণ এখানে বসো। কিছু খাবে, অর্ডার করব? ফারিহা চোখ বুলিয়ে চারদিকে তাকিয়ে বলল, আইসক্রিম আর জুস খাব। আয়ান হেসে একটা ওয়েটারকে বলল ফারিহাকে আইসক্রিম আর জুস দিতে। তারপর পাশের টেবিলে ওই লোকগুলোর সাথে গিয়ে কথা বলা শুরু করল। ফারিহার ওইদিকে কোনো মনোযোগ নেই। আইসক্রিম খেতে খেতে ফারিহা চোখ বুলিয়ে চারদিক দেখছে। একটু দূরে ফারিহার সামনের টেবিলে একটা কাপল বসে আছে। মেয়েটা একটু বেশিই ন্যাকামি করছে। ফারিহা ভাবছে ছেলেটার সহ্য শক্তি অনেক, না হলে এত ন্যাকামির সাথে থাকে কিভাবে। ফারিহা চোখ ঘুরিয়ে আবার অন্যদিকে তাকায়। দেখে একটা 3-4 বছর হবে বাচ্চা ছেলে ফারিহার দিকে তাকিয়ে আছে। ফারিহা জুস খেতে খেতে বাচ্চাটার দিকে তাকিয়ে ভ্রু নাচায়। বাচ্চাটা লজ্জা পেয়ে ওর মায়ের কাঁধে মুখ গুজল। আর এদিকে আয়ান মিটিং করছে আর কিছুক্ষণ পরপর ফারিহার দিকে তাকিয়ে ফারিহার কাণ্ডগুলো দেখছে। এখানে ওর বিজনেস পার্টনার থাকায় আয়ান হাসতে পারছে না, না হলে ফারিহা যা হাসি কাণ্ড করছে। ঘণ্টাখানিক পর আয়ান মিটিং শেষ করে ওই লোকগুলোর সাথে হ্যান্ডশেক করে বিদায় জানালো। তারপর ফারিহার টেবিলের কাছে আসলো। ফারিহা আইসক্রিম আর জুস খাওয়া শেষ করে গালে হাত দিয়ে বসে অন্যদিকে তাকিয়েছিল। আয়ান ফারিহার সামনে তুড়ি বাজায়। ফারিয়া আয়ানকে দেখে বলল, এতক্ষণে আপনার মিটিং শেষ হল? আর আসছেন কেন? ওখানে বসে থাকুন না, আমি এখানে বসে বসে বোর হচ্ছি আর উনি মিটিং করছে। আয়ান ফারিহার সামনে বসতে বসতে বলল, কোথায় বোর হচ্ছ? তুমি কি দুষ্টুমি করছিলে? আমি দেখেছি তো। আয়ানের কথা শুনে ফারিহা মুখ বাঁকাল। আয়ান ফারিহার দিকে তাকিয়ে হাসল। তারপর ওয়েটার ডেকে ওদের জন্য লাঞ্চের অর্ডার দিল। আয়ান ফারিহাকে বলা, আইসক্রিমটা কেমন ছিল? মানে এই জায়গার খাবার ভালো তো? দারুণ ছিল আইসক্রিমটা, আমার তো ইচ্ছে করছে আরও খেতে। আয়ান আদেশের সুরে বলল, এখন লাঞ্চের টাইম, আর আইসক্রিম খেতে হবে না। খাবার আসলে ওরা খাওয়া শুরু করল। ফারিহা খাচ্ছে আর আয়ান ফারিহাকে দেখছে। একটু ঝুঁকে খাওয়ার কারণে ফারিহা সামনের চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। আয়াত চুলগুলো হাত দিয়ে সরিয়ে নিতে গিয়ে থেমে গেল। ফারিহার আয়ানের দিকে কোনো খেয়াল নেই, ও এক মনে খেয়েই যাচ্ছে। যদি একবার আয়ানের দিকে তাকাতো তাহলে দেখতে পেত আয়ান কত মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। লাঞ্চ শেষে ওরা সমুদ্রের পাড়ে আসে। ফারিহা তো খুশিতে কি করবে বুঝতে পারছে না। কখনো পানিতে লাফাচ্ছে, কখনো হাততালি দিচ্ছে। ফারিহা একদম বাচ্চা হয়ে গিয়েছে। ফারিহা জিন্সটা একটু উপরে তোলে সমুদ্রের পানিতে পা রাখে। আয়ান দূরে দাঁড়িয়ে বুকে হাত রেখে ফারিহাকে দেখছে। হঠাৎ একটা বড় ঢেউ আসলে ফারিহার দৌড়ে আয়ানের কাছে চলে আসে। আয়ান ফারিয়ার দৌড় দেখে জোরে হেসে দিল। তারপর বলল, কি হলো? চলে আসলে কেন? যাও আরো যাও পানিতে। দেখলেন না ঢেউ আমাকে দৌড়ানি দিয়েছে। ফারিহার কথা শুনে আয়ান হেসে বলল, ঢেউ তোমাকে দৌড়ানি দিয়েছে? সমুদ্রে নিয়মই তো এটা, কখনো ঢেউ আসবে কখনো যাবে। আচ্ছা আরেকটু পা ভিজাবে, চলুন। না আমি যাব না, তুমি যাও। আপনি এত নিরামিষ কেন? চলুন তো।
ফারিহা আয়ানের হাত ধরে টানতে টানতে সমুদ্রের পানিতে নিয়ে গেল। আয়ান বলল, তুমি যদি ভেবে রাখো যে আমাকে ভেজাবে, তাহলে আগে থেকে বলে রাখছি একদমই এই কাজটা করার চেষ্টা করবে না। ফারিহা মুখ বাঁকিয়ে বলল, আপনাকে ভেজাতে আমার বয়েই গেছে। তারপর ওরা আরও অনেকক্ষণ সমুদ্রে ঘোরাঘুরি করল। বিকালের দিকে স্থানীয় একটা মার্কেটে গেল। সেখানে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফারিহা আয়ানের অগোচরে ওর বাবার জন্য একটা শাল কিনল। আয়ানকে লুকিয়ে গেলেও আয়ান ঠিকই দেখেছে কিন্তু কিছু বলেনি। আরও অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সন্ধ্যার দিকে আয়ান বলল, এবার হোটেলে ফিরে যাক। ফারিহা বলল, না না, এখন না, আরও কিছুক্ষণ ঘুরব। ফারিহা, তোমাকে তো বলা হয়নি রাতে একটা পার্টিতে যেতে হবে? তো এখনই হোটেলে ফিরতে হবে? ফারিহা আয়ানের দিকে তাকিয়ে বলল, পার্টি? কিসের পার্টি? এখানে সব বিজনেসম্যানদের জন্য আজকে একটা পার্টি আয়োজন করছে আর সেখানে আমরা ইনভাইটেড। আগে বলবেন তো। কিন্তু আমি তো পার্টিতে পরার মতো কোনো ড্রেস আনিনি। চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। এখন চলো হোটেলে ফিরি। হোটেলে এসে আয়ান ফারিহাকে বলল, তুমি রুমে যাও, আমি আসছি। ফারিয়া কিছু না বলে বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে রুমে চলে গেল। আয়ান ওদের ড্রেসের ব্যবস্থা করে রুমে আসে। এসে দেখে ফারিহা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ফারিহা আয়ানকে রুমে আসতে দেখে ব্যালকনি থেকে রুমে আসে। তখন একটা ছেলে এসে আয়ানের হাতে দুটো প্যাকেট দিয়ে যায়। আয়ান হেসে ছেলেটাকে বিদায় জানিয়ে দরজা লাগিয়ে একটা প্যাকেট ফারিহার হাতে দিল। ফারিহা জিজ্ঞাসু দৃষ্টিতে আয়ানের দিকে তাকালে আয়ান ইশারায় প্যাকেটটা খুলে দেখতে বলল। ফারিহা প্যাকেটটা খুলে একটা কালো রঙের গাউন বের করল। নিচের দিকটা একটু ফোলা, উপরের দিকে কালো জর্জেট কাপড়ের মধ্যে কালো পাথর চিকচিক করছে। ফারিহা করে গাউনটা দেখছে। আয়ান ফারিহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, পছন্দ হয়েছে? ফারিহা খুশি হয়ে বলল, অনেক কক। আজকে পার্টিতে এটা পরবে? আমি এখনই ট্রাই করছি। ফারিহা খুশি হয়ে গাউনটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফারিহা গাউনটা পরে কাচুমাচু মুখে ওয়াশরুম থেকে বেরিয়ে আসল। ফারিহার মুখের ভঙ্গি দেখে আয়ান ভ্রু কুঁচকায়। ফারিহা বারবার পেছনে হাত দিচ্ছে। আয়ান ফারিহাকে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? ফিটিং হচ্ছে না? ফারিহা কোনো রকমে হেসে বলল, না না, ঠিক আছে। তারপর ফারিহা আস্তে আস্তে হেঁটে গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়ান এবার বুঝতে পেরে ফারিহার সমস্যাটা কি। আসলে স্লিভলেস গাউন হওয়ার কারণে ফারিহার পিঠের প্রায় পুরোটা অংশ দেখা যাচ্ছে। আয়ান অবাক হয়, ফারিয়াকে বলল, এটা? কিন্তু আমি তো স্লিভলেস গাউন অর্ডার করিনি। ওই ছেলেটা নিশ্চয় ভুল প্যাকেট দিয়ে গিয়েছে। আয়ানকে রাগতে দেখে ফারিহা বলল, আচ্ছা ঠিক আছে, আর রাগারাগি করতে হবে না। আমি এটাই পরছি। এটা তো আমার গায়ে ফিট হচ্ছে, আর চুলগুলো খুলে রাখবো তাহলে পিঠ দেখা যাবে না। আয়ান কিছু বলতে যাবে কিন্তু ফারিহা আয়ানকে থামিয়ে দিল। আয়ানের নজর ফারিহার উন্মুক্ত এর পিঠের দিকে যায়। আয়ান আস্তে আস্তে ফারিহার পেছনে গিয়ে দাঁড়াল। ফারিহা আয়ানকে আয়নায় দেখছে। আয়ান একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। আস্তে করে ফারিহা খালি পিঠে হাত রাখল। ফারিহা কেঁপে উঠল। আয়ান ফারিহা চুলে মুখ ডুবিয়ে চুলের ঘ্রাণ নিল। এভাবে অনেকক্ষণ থাকার পর আয়ান ফারিহার ঘাড়ে কিস করতে যাবে, তখন ফারিহা আয়ানকে ধাক্কা দিল। হঠাৎ ধাক্কায় আয়ান তাল সামলাতে না পেরে পিছিয়ে গেল।
তারপর একবার ফারিহার দিকে তাকিয়ে কিছু না বলে ব্যালকনিতে চলে গেল। এদিকে ফারিহা মূর্তির মতো দাঁড়িয়ে থাকল। আয়ান আর ফারিহা পার্টিতে এসেছে। ফারিহা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আশপাশ দেখছে। ফারিহার এক হাত আয়ানের হাতের মধ্যে বন্দী। আয়ান ফারিহার ড্রেসের সাথে মিলিয়ে সাদা শার্টের উপর কালো কোট পরেছে, সাথে কালো প্যান্ট। হাতে দামি ঘড়ি, চুলগুলো স্টাইল করা, মুখে চাপ দাড়ি। আয়ানকে অনেক হ্যান্ডসাম লাগছে। ফারিহাও কম না, ফর্সা শরীরে কালো গাউনটা বেশ ফুটে উঠেছে। সামনের চুলগুলো একটা সাদা পাথরের ক্লিপ দিয়ে আটকানো আর পেছনে চুলগুলো ছেড়ে দেওয়া। হাতে ডায়মন্ডের ব্রেসলাইট, চোখে কাজল কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। হালকা সাজে ফারিহাকে একদম পরীর মতো লাগছে। আয়ান ফারিহাকে নিয়ে ওর বিজনেস পার্টনারদের কাছে গেল। তারপর সবার সাথে ফারিহার পরিচয় করিয়ে দিল। এখানে ওই লোকগুলোর ওয়াইফও আছে। ফারিহা সবার সাথে হাসিমুখে কথা বলল। ওরা দাঁড়িয়ে কথা বলছিল, কিছুক্ষণ পর একটা ছেলে এসে আয়ানকে বলল, হেই আয়ান খান, হোয়াটসঅ্যাপ। ছেলেটাকে দেখে আয়ান খুশি হয়েছে বলে মনে হল না। আয়ানের চোখে মুখে একটা বিরক্তি ভাব ফুটে উঠল। আয়ান কিছু বলছে না দেখে ছেলেটা আবার বলল, কিরে এখনো শত্রু ভাবছিস? আরে ইয়ার পার্টিতে এসেছিস, এনজয় কর, এখানে সবাই বন্ধু। আয়ান দাঁতে দাঁত চেপে হেসে বলল, আমার খবর ভালোই, তোর কি অবস্থা? আমি তো বিন্দাস আছি। ওটা কে? গার্লফ্রেন্ড? ছেলেটার কথা ফারিহা আয়ানের আরেকটু কাছে এসে দাঁড়াল। ফারিহার কেন জানি ছেলেটাকে ভালো লাগছে না। ছেলেটার হাতে মদের গ্লাস। এমনিতেই ফারিহার এসব ভালো লাগে না। ছেলেটার কথায় আয়ান হেসে বলল, নো, মাই ওয়াইফ ফারিহা এন্ড ফারিহা মিট মাই এনিমি হিমেল। হিমেল একটু বাঁকা চোখে ফারিহার দিকে তাকিয়ে বলল, ওয়াইফ? তুই কবে বিয়ে করলি? বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশন। আর আমাকে তোর শত্রু বলে পরিচয় করিয়ে দিলি কেন? তাতে কি, আমার বন্ধু নাকি? আয়ানের কথা শুনে হিমেল মাথা নেড়ে হাসল। তারপর ফারিহার দিকে তাকিয়ে বলল, তোর বউ কিন্তু অনেক সুন্দর। ওকে দেখে রাখিস, কখন আবার কার নজর পড়ে যায়। হিমেলের কথা শুনে আয়ান হাত মুঠো করে রাগ সামলানোর চেষ্টা করে। আর ফারিহা আয়ানের হাত চেপে ধরল। হিমেল একটু বাঁকা চোখে ফারিহার দিকে তাকিয়ে ফারিহাকে চোখ টিপ মেরে চলে গেল। আয়ান আর হিমেল মূলত বিজনেস শত্রু। বিজনেসে ওদের রেষারেষি লেগেই থাকে। তবে হিমেল কখনো আয়ানের সাথে পেরে উঠে না, কারণ আয়ান বিজনেসের পাশাপাশি মাফিয়া নামেও পরিচিত। হিমেল আজকে একটু মাতাল, তাই আয়ানের সাথে নির্ভয়ে কথা বলল। আর ফারিহার সম্পর্কে এসব বলার সাহস পেল। ফারিহা একটা জায়গা চুপচাপ বসে আছে। আয়ান দূরে দাঁড়িয়ে কিছু লোকদের সাথে কথা বলছিল। ফারিহার হাতে একটা নরমাল জুসের গ্লাস। কিছুক্ষণ পরপর গ্লাসে চুমুক দিচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। এখানে অনেক মেয়েরা অনেক ছোট ছোট ড্রেস পরে আছে। ফারিহা ওদের মধ্যে নিজেকে কেমন আনকমফোর্টেবল ফিল হচ্ছে। ও চুপচাপ বসে থাকে আর আয়ানের দিকে তাকাল। তখন হঠাৎ কেউ এসে ফারিহার পাশে বসল। ফারিহা সেদিকে তাকিয়ে দেখে হিমেল। ফারিহাকে দেখে হিমেল হেসে বলল, তোমার মতো এত মিষ্টি একটা মেয়ে ওই গম্ভীর রাগী আয়ানের সাথে থাকো কিভাবে? হিমেলের ফারিহার পাশে বসে আছে, তাই ফারিহা একটু দূরে সরে গেল। ফারিহা কিছু বলছে না দেখে হিমেল মুচকি হেসে বলল,
কথা বলছো না যে? আয়ান বারণ করেছে বুঝি? বারণ করবে কেন? আমার মনে হয় না আপনার সাথে আমার কোনো কথা আছে, তাই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। অ্যাটিটিউড, আই লাইক ইট। বাই দ্য ওয়ে ইউ আর সো কিউট। ফারিহা কোনোরকম একটু হেসে বলল, থ্যাংক ইউ। আহ হোয়াট এ বয়েজ। এত মিষ্টি কণ্ঠস্বর কারো হয়? জানা ছিল না। ফ্লার্ট করতে চাইলে অন্য মেয়েদের সাথে করুন, আমার সাথে করে লাভ নেই, আমার হাজবেন্ড আছে। হিমেল বুকে হাত রেখে বলল, বুঝে ফেললা? তুমি অনেক বুদ্ধিমতী ফারিহা। ফারিহা কিছু বলে না, মুচকি হাসল। হিমেল ফারিহার দিকে হাত বাড়িয়ে বলল, উইল ইউ বি মাই ডান্স পার্টনার? ফারিহা কিছু বলতে যাবে তখন পেছনে থেকে আয়ান বলে উঠল, ওর ডান্স পার্টনার এখানে, তুই অন্য কাউকে ট্রাই কর। ফারিহা তাকিয়ে দেখে আয়ান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ফারিহা আয়ান দিয়ে দেখে মুচকি হাসল। হিমেল আয়ানকে বলল, আরে ব্রাদার, তুই একাই ডান্স করবি নাকি এই কিউট মেয়েটার সাথে? আমাকেও একটু ডান্স করার সুযোগ দে। নোপ, ও শুধু আমার, ওকে আমি কারো সাথে শেয়ার করতে পারবো না। তুই আসতে পারিস। হিমেল ফারিহার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে ডান্স করতে না পারার আফসোস রয়েই গেল। তারপর মদের গ্লাস হাতে নিয়ে টলতে টলতে চলে গেল। হিমেল চলে গেলে আয়ান ফারিহার পাশে বসে গম্ভীর মুখে বলল, ওর সাথে কি কথা বলছিলে? ফারিহা আয়ানকে রাগানোর জন্য দুষ্টুইয়ারিমি করে বলল, ও বলছিল আমি নাকি অনেক কিউট। ফারিহার কথায় আয়ান ভ্রু কুঁচকাল। তারপর বলল, ছেলেদের কাছ থেকে প্রশংসা শুনতে খুব ভালো লাগে, তাই না? তো কি করব? আপনি তো কখনো আমার প্রশংসা করেন না, তাই অন্য কারোর কাছ থেকে শুনে মনের আশ মিটাই। ফারিহার কথা শুনে আয়ান রেগে হাত মুঠো করে। আর এইদিকে ফারিহা আয়ানের রাগ দেখে মিটিমিটি হাসছে। আয়ান ফারিহার হাত ধরে বলল, চলো, তুমি না ডান্স করতে চেয়েছিলে, এখন আমার সাথে ডান্স করবে। আরে আরে, কি করছেন? আমি কি বলেছি নাকি যে ডান্স করতে চেয়েছিলাম? আমি ডান্স করতে পারি না। আয়ান ফারিহাকে নিয়ে ডান্স ফ্লোরে যায়। তারপর ফারিহার ঠোঁটে হাত দিয়ে বলল, হুঁশস্যার কোনো কথা নেই। আয়ান এক হাতে ফারিহার কোমর জড়িয়ে ধরল, আর এক হাতে ফারিহার হাতে হাত রাখল। তারপর ফারিয়াকে ঘুরিয়ে ঘুরিয়ে ডান্স করতে থাকল। আয়ানকে এত কাছে থেকে ফারিহার নিঃশ্বাস ভারর হয়ে আসছে, অন্যরকম অনুভূতি হচ্ছে। ফারিহা আয়ানের বুকের কাছে মিশে গেল। আয়ানের শরীর থেকে একটা পুরুষালী গন্ধ আসছে। ফারিহা নিজেকে সামলে আয়ানের থেকে একটু দূরে সরে গেল। আয়ান ডান্স করতে করতে কখনো ফারিহার কোমরে, কখনো ফারিহার নগ্ন পিঠে হাত রাখে। আর ফারিহা বারবার কেঁপে ওঠে। ওরা অনেকক্ষণ ধরে ডান্স করল। তারপর ওখানে ডিনার করে। সবার থেকে বিদায় নিয়ে হোটেলে আসার জন্য গাড়িতে উঠল। ফারিহা এখনো একটা ঘোরের মধ্যে আছে। আজকে আয়ান বারবার ওর কাছে আসছে, যা ফারিহাকে অবাক করে তুলছে। ফারিহা আয়ানের দিকে তাকাল। আয়ানের সেদিকে কোনো খেয়াল নেই, ও একমনে ড্রাইভ করে যাচ্ছে। হোটেল এসে রুমে ঢুকে ফারিহা চেঞ্জ করার জন্য ওয়াশরুমের দিকে গেল। আর আয়ান সোফায় বসে ল্যাপটপ বের করে কি যেন করল। কিছুক্ষণ পর ফারিহা একটা থ্রি পিস পরে চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসল। ফারিহা ওয়াশরুম থেকে বেরিয়ে আয়ানকে দেখে অবাক হয়ে গেল। আয়ান কি কোনো কারণে রেগে আছে? ফারিহা আয়নের সামনে গেল।
আয়ান সোফা থেকে উঠে ফারিহার হাত টেনে ধরল। ফারিহা আয়ানের দিকে ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে হাতের দিকে তাকাল। তারপর আবার আয়নের দিকে তাকায়। আয়ান ফারিহাকে বলল, গতকাল মিস্টার আজাদ তোমার সাথে দেখা করতে রেস্টুরেন্টে গিয়েছিল, তাই না? আয়ানের কথা শুনে ফারিহার গলা শুকিয়ে গেল। আয়ান হঠাৎ এখন এই কথা বলছে কেন? ফারিহা তো ভেবেছিল আয়ান জানে না, আর জানলে ওকে কিছু বলেনি, কিন্তু হঠাৎ এখন কেন এ কথা তো হচ্ছে। ফারিহাকে চুপ থাকতে দেখে আয়ান রাগী স্বরে বলল, কি হলো? প্রশ্নের উত্তর দাও। এখন এসব কথা কেন? আমি ঘুমাবো প্লিজ জজ। না, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তুমি তোমার বাবাকে কি বলেছ? তুমি সুখেই আছো আমার কাছে, তাই না? ফারিহা চুপ করে দাঁড়িয়ে থাকল। আয়ান ফারিহাকে চুপ থাকতে দেখে আরো রেগে যায়। তারপর বলল, আমি তোমাকে বিয়ে করেছি কষ্ট দেবার জন্য, যেন তোমার কষ্টে মিস্টার আজাদও কষ্ট পায়। আর তুমি তোমার বাবাকে বলো তুমি আমার কাছে ভালো আছো? আজকে আমি দেখাবো আমার কাছে তুমি কেমন ভালো থাকো। ফারিহা ভয় জোরসড় হয়ে দাঁড়িয়ে বলল, আমি বলেছি ভালো আছি। না হলে আমি যদি বলতাম আমি কষ্টে আছি তাহলে বাপি আমার জন্য অনেক টেনশন করে অসুস্থ হয়ে পড়ত। আয়ান জোরে হেসে বলল, আমি তো সেটাই চাই, যেন মিস্টার আজাদ কষ্ট পায়, অসুস্থ হয়ে পড়ে। আর আমি তোমাকে আমার পরিকল্পনা নষ্ট করতে দিব না। আপনি কেন বুঝতে পারছেন না? বাপিই আমার সবকিছু। আমি বাপির কিছু হতে দিতে পারবো না। আর আমার জন্য বাপি অসুস্থ হবে এটা আমি কখনো মানব না। মিস্টার আজাদকে তো আমি শেষ করবই, কিন্তু তার আগে চোখের সামনে মিস্টার আজাদের আপনজন মানে তোকে কষ্ট দিব। তুই আমার বারণ থাকা সত্ত্বেও মিস্টার আজাদের সাথে কথা বলে কাজটা ঠিক করলি না। ফারিহা ভীতু চোখে আয়ানের দিকে তাকাল। আয়ান ওর সাথে কি করবে? কিভাবে কষ্ট দিবে? আচ্ছা, আয়ান কি ফারিহাকে মেরে ফেলবে? ফারিহা তাচ্ছিল্য হাসল। এই নরকে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ফারিহা ভাবনার মাঝেই আয়ান ফারিহাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। ফারিহা অবাক চোখে তাকিয়ে উঠতে যাবে, কিন্তু আয়ান ফারিহার উপর আধশোয়া হয়ে ফারিহা দুহাত বিছানার সাথে চেপে ধরল। ফারিহা ভীতু চোখে কাদো কাদো হয়ে বলল, কি করছেন? ছাড়ুন আমাকে। আয়ান ফারিহা গলায় মুখ গুজে বলল, আমার কাছে তুই ভালো আছিস তাই না? আমি তোকে ভালো থাকতে দিব না। আমিও দেখি মেয়ের এই অবস্থা শুনে মিস্টার আজাদ কি করে। আয়ান ফারিহার গলা থেকে ওড়নাটা খুলে ছুঁড়ে মারল। ফারিহা আতকে উঠে কিছু বলতে যাবে, তার আগেই আয়ান ফারিহা ঠোঁট আটকে দিল। আয়ান ফারিহার ঠোঁটে ইচ্ছামতো কামড় দিচ্ছে। মনে হচ্ছে যেন নিজের সব রাগ ফারিহার ঠোঁটের উপর ঢেলে দিচ্ছে। এইদিকে ফারিহা ব্যথায় চোখে পানি এসে পড়ল। আয়ান আজকে উন্মাদের মতো আচরণ করছে। ফারিহা ছোটার চেষ্টা করেও পারছে না। আয়ানের শক্তির কাছে ফারিহার শক্তি নগণ্য। আয়ান ফারিহা ঠোঁট ছেড়ে গলায় কামড় দিল। ফারিহা চিৎকার করে কান্না করে দিল। কিন্তু আজকে কেউ ওর কান্না শুনবে না। কিছুক্ষণ পর আয়ান ফারিহার উপর থেকে উঠে ওর শার্টের বোতামগুলো খুলে শার্টটা সোফায় ছুঁড়ে মেরে টেবিল ল্যাম্পটা অফ করে দিল। পুরো রুম এখন অন্ধকার। শুধু বাইরে থেকে এক টুকরো জ্যোৎস্নার আলো জানালা দিয়ে রুমে প্রবেশ করছে। যেই পূর্ণিমার রাত ফারিহা এত পছন্দ ছিল, আজকে সেই পূর্ণিমার রাতটাকে বিষাক্ত মনে হচ্ছে। ফারিহা আয়ানের থেকে ছোটার জন্য ধস্তাধস্তি করতে থাকে আর চিৎকার করে বলল,
ছাড়ুন আমাকে, প্লিজ জজ, আমার খুব কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ আমার সাথে এরকমটা করবেন না। বাপি, প্লিজ ছাড়ুন, আপনার পায়ে পড়ছি আয়ান, আমার কষ্ট হচ্ছে। কিন্তু ফারিহার আর্তনাদ আয়ানের কানে পৌঁছাল না। আয়ান তো আজকে পাগল হয়ে গিয়েছে, যে করেই হোক মিস্টার আজাদের মেয়েকে কষ্ট দিবেই। ফারিহা ছোটাছুটি করতে দেখে আয়ান ওর পা দিয়ে 2 পা আটকে দিল। ফারিহা আর নড়তে পারল না। আয়ান টেনে ফারিহার কাঁধের দিকে জামাটা ছিঁড়ে ফেলে। আয়ানের নখের আছড়ে ফারিহা কুকড়ে উঠে। একসময় ফারিহা একদম শান্ত হয়ে গেল, এক দৃষ্টিতে উপরের ছাদের দিকে তাকিয়ে থাকল। আর আয়ান ফারিহাকে ভোগ করতে ব্যস্ত। ফারিহার চোখের কার্নিশ বেয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সকালে চোখ খুলে ফারিহা প্রথমে আয়ানকে দেখতে পেল। গতকালকের কথা মনে পড়ে ফারিহা ডুকরে উঠল। ফারিহার সারা শরীর ব্যথা করছে। আয়ান রাতে কামড় খামচি দিয়ে ওর শরীরে অসংখ্য দাগ বসিয়ে দিয়েছে। আয়ান ফারিহাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ফারিহার গায়ে একটা সুতোও নেই। আয়ানের ছোঁয়া ফারিহার কাছে বিষাক্ত লাগছে। ফারিহা মুখ ফিরিয়ে নিল। তারপর আস্তে আস্তে আয়ানের হাত দিয়ে আয়ানকে সরিয়ে সাদা চাদরটা গায়ে পেঁচিয়ে বিছানা থেকে উঠল। ওড়নাটা সোফায় আর জামাটা ছিঁড়ে ফ্লোরে পড়ে আছে। আয়ান এখনো ঘুমাচ্ছে। ফারিহা একবার আয়ানের দিকে তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে ফারিহা আস্তে আস্তে নিচে বসে পড়ল। ফারিহা একদৃষ্টিতে সামনে ফ্লোরের দিকে তাকিয়ে বসে আছে। আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ঝর্নার পানির সাথে ফারিহার চোখে পানিগুলো মিশে একাকার হয়ে গেল। পানি গায়ে পড়াতে ফারিহার গায়ে খামচির জায়গাগুলো ঝলছে। কিন্তু ফারিহার কোনো ভাবান্তর নেই। ওর কোনো অনুভূতিই হচ্ছে না। ফারিহা কখনো ভাবতে পারেনি ওর জীবনে এরকম একটা রাত আসবে। সব মেয়েরা এই রাত নিয়ে অনেক স্বপ্ন দেখে। তার স্বামী তাকে আদর করবে, ভালোবাসবে। কিন্তু ফারিহার স্বপ্নগুলো ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। ফারিহা 2 হাঁটু ভাঁজ করে হাঁটুর উপর হাত রেখে মুখ গুজে বসে থাকল। আয়ান ঘুম ভেঙ্গে গেলে বিছানা হাতড়ে কাউকে পায় না। আয়ান চট করে চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে ফারিহা নেই। কিছু সময়ের জন্য আয়ানের বুকটা মোচড় দিয়ে উঠল। আয়ান বিছানা থেকে উঠে কোমরে টাওয়াল জড়িয়ে ওয়াশরুমে কাছে গেল। তারপর ভেতর থেকে পানির আওয়াজ শুনে একটু শান্ত হল। তার মানে ফারিহা ওয়াশরুমে আছে। আয়ান ঘুরে দাঁড়ালে নিচে ফ্লোরে পড়ে থাকা ফারিহার ছেঁড়া জামাটা দেখে। আয়ান ফ্লোর থেকে জামাটা উঠিয়ে সোফায় মাথায় হাত দিয়ে বসল। ও কি কাজটা ঠিক করল? মিস্টার আজাদকে কষ্ট দেওয়ার জন্য ফারিয়ার সাথে এরকম জঘন্য কাজ করতে পারল। আসলে আয়ানের ফারিহার উপর অনেক রাগ উঠেছিল। আয়ানের বারণ করা সত্ত্বেও ফারিহা মিস্টার আজাদের সাথে কথা বলেছে। তাই আয়ান ওই দিন চুপ থাকলেও কালকে রাতে শান্ত থাকতে পারেনি। আর তাছাড়া ফারিহা ওর বাবাকে বলেছে ও নাকি ভালো আছে। তাহলে তো আয়ানের প্লেন সাকসেসফুল হবে না। আয়ান তো চাই মিস্টার আজাদকে কষ্ট দিতে। তাই গতকাল রাতে ফারিহার সাথে অমানুষের মতো আচরণ করেছে। আয়ানের এবার বিছানার দিকে চোখ গেল। সাদা বিছানার চাদরটা রক্তের ছোপ ছোপ দাগ। আয়ান একদৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকল। প্রায় অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ফারিহা ওয়াশরুমে থেকে বের হচ্ছে না দেখে আয়ান ওয়াশরুমের দরজার কাছে গিয়ে ধাক্কা দিয়ে বলল, ফারিহা, এই এতক্ষণ ওয়াশরুমে কি করছো? তোমার শাওয়ার শেষ না? বের হও। আয়ানের কথা শুনে ফারিহা কেঁপে উঠল।
এতক্ষণ চুপচাপ ঝর্ণার নিচে বসেছিল। আয়ান আবার দরজা ধাক্কা দিলে ফারিহা ফ্লোর থেকে উঠে। ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না দেখে আয়ান অস্থির হয়ে পড়ল। ফারিহা ভেতরে এতক্ষণ কি করছে? কিছু বলছে না কেন? ও ঠিক আছে তো? আয়ান এবার একটু জোরে বলল। ফারিহা, এই ফারিহা, তুমি ঠিক আছো? কি হলো, কিছু বলছো না কেন? দেখো, আমার কিন্তু এবার রাগ উঠছে। কিছুক্ষণ পর ফারিহা ওয়াশরুমে দরজা খুলে বের হয়। পরনে একটা নেভি ব্লু রঙের লং কুর্তি আর কালো প্লাজো। চুলগুলো টাওয়াল দিয়ে বেঁধে রাখা। কান্নার কারণে ফারিহার চোখ মুখ একদম লাল টকটকে হয়ে আছে। আয়ান ফারিহাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারিহা কিছু বলছিল না দেখে আয়ানের অনেক ভয় হচ্ছিল। দ্য গ্রেট মাফিয়া কিং আয়ান খান, যার ভয় কিনা বড় বড় মন্ত্রী মিনিস্টার কাঁপে, সে এই সামান্য একটা কারণে ভয় পেয়ে গিয়েছিল। আয়ান ফারিহা গালে হাত রেখে চমকে উঠল। তারপর বলল, ফারিহা, তোমার গা এত ঠান্ডা কেন? কতক্ষণ ধরে ওয়াশরুমে পানিতে ভিজেছ? আমি ঠিক আছি। এটা বলে ফারিহা আয়ানকে সরিয়ে দিয়ে ব্যালকনির দিকে চলে গেল। আয়ান একবার ফারিহার যাওয়ার দিকে তাকিয়ে তারপর কিছু একটা ভেবে ওয়াশরুমে চলে গেল। আয়ান শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ফারিহা এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আয়ান ফারিহার সাথে স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করে। তাই ব্যালকনিতে গিয়ে ফারিহার চুল থেকে টাওয়াল খুলে টাওয়াল দিয়ে চুলগুলো মুছতে মুছতে বলল, চুলগুলো মুছলে না কেন? ঠান্ডা লেগে যাবে তো। আয়ান হঠাৎ চুলে ধরায় ফারিহা কেঁপে উঠল। আয়ানের কেয়ার করা ওর কাছে অসহ্য লাগছে। তবুও ফারিহা কিছু বলল না। আয়ান ফারিহার চুলগুলো মুছে ওর হাত ধরে রুমে নিয়ে আসল। হোটেলের একটা ছেলে এসে ওদের ব্রেকফাস্ট দিয়ে গেল। আয়ান ব্যালকনিতে যাওয়ার আগেই ব্রেকফাস্ট অর্ডার করেছিল। আয়ান ফারিয়াকে হাত ধরে সোফায় বসাল। তারপর কিছুক্ষণ পর বলল, কি হলো? কথা বলছো না কেন? ব্রেকফাস্টটা কমপ্লিট করো। এবার ফারিহা কথা বলল। ফারিহা বলল, আমি খাবো না। আয়ান ফারিহার দিকে তাকিয়ে বলল, খাবে কি খাবে না সেটা শুনতে চাইনি। খেতে বলেছি, খাও। ফারিহা আবার নাসূচক মাথা নাড়াল। আয়ান পরোটা ছিঁড়ে ফারিহার মুখের সামনে ধরে বলল, আমি আর কিছু শুনতে চাই না, খাও। আয়ানের রাগে দৃষ্টি দেখে ফারিহা চুপচাপ খেতে থাকল। ব্রেকফাস্ট শেষে আয়ান ওর ব্যাগ থেকে ওষুধ বের করে ফারিহার হাতে দিল। ফারিহা জিজ্ঞাসু দৃষ্টিতে আয়ানের দিকে তাকালে আয়ান বলল, তোমার শরীরে ব্যথা আছে না? পেনকিলারটা খাও, ব্যথা কমে যাবে। ফারিহার শরীরে সত্যি ব্যথা করছে। কালকে রাতে আয়ানের জোর করার কারণে তার উপর আবার এত খামচি কামড়। ফারিহা চুপচাপ ওষুধটা খেয়ে নিল। আয়ান ফারিহাকে বলল, কিছুক্ষণ পর আমরা বের হব। রেডি হয়ে নাও। ফারিহা গাড়িতে বসে একদৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। আর আয়ান একমনে ড্রাইভ করছে। এখানে আসার আগেও ফারিহা কত খুশি ছিল। ফারিহা ভাবতেই পারেনি কক্সবাজার এসে ওর জীবনে এত বড় একটা ঝড় বয়ে যাবে। কক্সবাজার আসার পর থেকেই আয়ান ফারিহার সাথে অনেক ভালো ব্যবহার করেছিল। ওর দুষ্টমিগুলো প্রশ্রয় দিয়েছিল। হোটেল রুমে এসে মজা করা, পার্টিতে ডান্স করা, সমুদ্রের পানিতে নামা, স্থানীয় মার্কেটে গিয়ে কেনাকাটা করা।
ফারিহা আইনের সাথে একদম স্বাভাবিক হয়ে গিয়েছিল। যদিও বিয়ের পর থেকে ফারিহা আয়ানের সাথে কখনো স্বাভাবিকভাবে কথা বলেনি। সব সময় ভয় ভয় থাকত। কিন্তু এখানে এসে ফারিহা আয়ানকে বন্ধু ভাবতে শুরু করে। বন্ধু? ফারিয়া তাচ্ছিল্য হাসল। একসময় ফারিহা সিটের সাথে মাথা হেলিয়ে দিল। এমনিতেই ফারিহার গাড়িতে উঠলে ঘুম পায়, তার উপর কালকে রাতে ভালো করে ঘুম হয়নি, তাই এখন চোখ বন্ধ হয়ে আসছে। চোখ খুলে ফারিহা অবাক হয়ে গেল। ও এখন আয়না রুমে শুয়ে আছে। ওরা ঢাকায় আসলো কখন? ফারিহা এতক্ষণ ঘুমিয়েছিল। ফারিহা ভাবছে ওকে রুমে নিয়ে আসলো কে? ফারিহা আয়ানের কথা ভেবে ভয় সিটিয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টা বাজে। তারপর এদিক ওদিক তাকালো, তখন একটা সার্ভেন্ট রুমে আসলো। তারপর ফারিয়াকে বলল, ম্যাম আপনি উঠে পড়েছেন? আপনি কি এখন লাঞ্চ করবেন? তোমাদের স্যার কোথায়? স্যার তো আপনাকে রুমে দিয়ে অফিসে চলে গেল। ফারিহা ভাবছে এতক্ষণ ড্রাইভ করে এখন আবার অফিসে গিয়েছে কাজ করার জন্য। লোকটার কি ক্লান্ত লাগে না? ফারিহা নিজের ভাবনায় নিজেই অবাক হয়ে গেল। ও আয়ানের কথা কেন ভাবছে? ফারিহা সার্ভেন্টটাকে বলল, আমি এখন খাবো না, পরে। ওকে ম্যাম। ফারিহা উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফারিহার বাপির কথা খুব মনে পড়ছে। 2 দিন বাপির সাথে কথা হয়নি। তাছাড়া নৌশিন আর শিহাবকেও মনে পড়ছে। কক্সবাজার যাওয়ার পর ওদের সাথে একবার কথা হয়েছিল। ফারিহা ফ্রেশ হয়ে চুপচাপ ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। অফিসে এসে আয়ান অনেকগুলা ইম্পর্টেন্ট ফাইল চেক করে। তারপর অনেকগুলো ফাইলে আয়ানের সাইন বাকি ছিল, এগুলো কমপ্লিট করল। সব কাজ শেষ করে চেয়ারে হেলান দিয়ে বসল। তারপর কি যেন ভেবে মিস্টার আজাদকে কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর মিস্টার আজাদ কল রিসিভ করে বলল, ফারিহা কোথায়? আয়ান ঠোঁট কামড়ে হেসে বলল, প্রথমেই মেয়ের কথা জিজ্ঞেস করলেন? মেয়ে জামাই কেমন আছি জিজ্ঞেস করবেন না? আগে বল ফারিহা কোথায়? ও কেমন আছে? তোমরা কি এখন ঢাকায়? ও তার মানে আমরা যে কক্সবাজার গিয়েছিলাম সে খবর জানেন দেখছি। হ্যাঁ জানি, কিন্তু তুই ফারিহাকে ঘুরতে নিয়ে গিয়েছিলি সেটা বিশ্বাস হচ্ছে না। আমার মেয়ে কেমন আছে? আয়ান একটু ন্যাকা সুরে বলল, মেয়ের জন্য এত কষ্ট হচ্ছে? দূর থেকে এত কষ্ট? কাছ থেকে মেয়ের কষ্ট দেখলে না জানি আপনি কি করতেন। ভাবতেই আমার মজা লাগছে। তোকে? মিস্টার আজাদকে থামিয়ে দিয়ে আয়ান বলল, শ্বশুরমশাই আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। মিস্টার আজাদ ভ্রু কুঁচকে বলল, কি সারপ্রাইজ? আপনাকে একটা অডিও পাঠাচ্ছি, সেটা শুনুন। তারপর পৈশাচিক হাসি দিয়ে আয়ান কল কেটে দিল। অডিওটা শুনে মিস্টার আজাদের একই অবস্থা হবে সেটা ভাবতেই আয়ানের মজা লাগছে। চলবে।